অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স এ হোল ইন দ্য ফ্যান্স থেকে 7.3.4 অ্যাক্টিভিটি উত্তর সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। প্রথমে জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 7.3 activity. Now have a look at the following note on summary writing. Then read the conversation again in activity 8.3.3. আসলে এটা হবে 7.3.3, ভুল দেখতে পাচ্ছি। And write a summary of the conversation. Later share it with your friends who need help to understand these 3 grammar points. Do not forget to check the forms of the verbs you have used. এখন সামারি রাইটিংয়ের উপর নিচের নোটটি দেখো, তারপর অ্যাক্টিভিটি 7.3.3 এর কথোপকথনটি আবার পড়ো এবং সামারি লেখো। পরে এটি তোমার যেসব বন্ধুর এই 3 ধরনের গ্রামার পয়েন্ট বুঝতে সাহায্যের প্রয়োজন তাদের সাথে শেয়ার করো। তুমি ভার্বের যে ফর্মগুলো ব্যবহার করেছো সেগুলো চেক করে দেখতে ভুল করো না। ওকে, তাহলে কনভারসেশন আমরা এর পূর্বে ভিডিওতে অর্থাৎ 7.3.3 অ্যাক্টিভিটিতে যে কনভারসেশন পড়েছে 2 ভাই বোনের মধ্যে, সেই কনভারসেশনের আলোকে ভিত্তি করে আমরা একটা সামারি লিখব। এখন সামারি লেখার কি কি নিয়ম আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা দেখে নিই যে সামারি লেখার নিয়মগুলো কি। যেমন এখানে প্রথমে আছে, এ সামারি ইজ আ কনসাইজ ওভারভিউ অফ আ টেক্সট, মেইন পয়েন্টস রিটেন ইন ইউর ওন ওয়ার্ডস। এটি হচ্ছে প্রধান কথা। এক কথায় তোমার নিজস্ব ভাষায় একটা টেক্সটের ভিতরে কিন্তু অনেকগুলো মেইন পয়েন্টস থাকবে। এই মেইন পয়েন্টসগুলো নিজের ওয়ার্ডসে, নিজের ভাষায় লিখতে হবে। এ সামারি প্রোভাইডস দ্য রিডার উইথ অ্যান overall comprehension of a larger body of work in a condensed and concise format. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা সামারি পাঠকদের একটা কাজের একটা অংশের, বড় একটা অংশের, সেখানে একটা সার্বিক কম্প্রিহেনশন অর্থাৎ বোধশক্তি প্রদান করে এবং সেটা কনসাইজ ফর্ম্যাট এবং ছোটো আকৃতি একটা ফর্ম্যাট হবে। বাই সামারাইজিং এ টেক্সট ইউ শো ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। কিন্তু যখন তুমি এটা সামারি লিখবে অর্থাৎ সারাংশ লিখবে, তখন কিন্তু টেক্সট সম্পর্কে একটা ভালো বোঝাপড়া তোমাকে দেখাতে হবে। তাহলে একটা সামারি লেখার জন্য গাইডলাইনগুলো কি কি আছে সেটার উপর ভিত্তি করে আমরা কনভারসেশনের উপরে সামারি লিখব। এখানে বলা হয়েছে যে দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ আ টেক্সট so that its readers will understand the gist of the original work. এটি হচ্ছে প্রধান কথা। সামারি কিন্তু একটা টেক্সটের যতগুলো মেইন আইডিয়া থাকবে সেগুলোকে সংক্ষিপ্ত করবে, যাতে করে এটা পাঠকরা এটা যে অরিজিনাল ওয়ার্ক, আসল যে কাজের যে জিস্ট, মর্মার্থটা তারা বুঝতে পারবে। The summary keeps the tone and key ideas of the writer of the original work. সামারিটার উদ্দেশ্য থাকবে হচ্ছে অরিজিনাল ওয়ার্ক অর্থাৎ প্যাসেজ বা পয়েম অথবা কনভারসেশন অথবা যে কোনো টেক্সটের রাইটারের আসলে ধারণাটা কি, প্রধান ধারণাটা কি, কী আইডিয়াটা কি, অর্থাৎ কেন তিনি এই কবিতাটা লিখেছেন, কেন তিনি এই টেক্সটটা লিখেছেন, কেন তিনি এই গল্পটা লিখেছেন, মানে লেখকের মধ্যে তার প্রধান ধারণাটা কি সেটা কিন্তু, তার টোনটা কি সেটা কিন্তু তুলে ধরতে হবে সামারিতে। আরেকটা হচ্ছে এ সামারি ইজ এ টিপিক্যালি 1/4 to 1/3 the length of the original and is written in the third person. এখানে বলা হচ্ছে যে একটা সামারি টিপিক্যালি কিন্তু 3 ভাগের 1 ভাগ হতে হবে দৈর্ঘ্যে। অর্থাৎ যদি বলা হয় যে ধরুন 30টা সেন্টেন্স আছে একটা টেক্সটের মধ্যে,
যদি এটা সামারি লিখতে বলা হয় তো আমরা কমপক্ষে যদি 3 দিয়ে ভাগ করি 3 10 30 অর্থাৎ 10টি সেন্টেন্স লিখতে হবে। এটাই হচ্ছে 1/3 দ্য লেন্থ অফ দ্য অরিজিনাল ওয়ার্ক, ঠিক আছে। আর চেষ্টা করবো এটা থার্ড পার্সনে লেখার সামারিটা, হ্যাঁ। এরপরে হাউ টু রাইট আ সামারি, যে কিভাবে আমরা আসলে সামারিটা লিখব। রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস, ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেলস। এখন একটা টেক্সটের মধ্যে, একটা গল্পের মধ্যে বা একটা পয়েমের মধ্যে কিন্তু অনেকগুলো মেইন আইডিয়া থাকতে পারে। এই মেইন আইডিয়াগুলোকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে, চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং বিস্তারিত বর্ণনা থেকে এই মেইন আইডিয়াগুলোকে ডিস্টিংগুইশ অর্থাৎ আলাদা করে ফেলতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে যে রাইট দ্য মেইন আইডিয়াস ইন আ লিস্ট, একটা লিস্টের মধ্যে যতগুলো মেইন আইডিয়া পাবে এটা সেগুলো লিখতে হবে। বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, এটি হচ্ছে বড় কথা যে আমরা সামারি লেখা শুরু করব একটি ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টের মাধ্যমে, অর্থাৎ একটা সূচনা বিবৃতির মাধ্যমে, অর্থাৎ একটা টপিক সেন্টেন্সের মাধ্যমে বা একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে, এবং সেটা হতে হবে একটা সেন্টেন্সে, স্টেটমেন্ট, একটা বিবৃতি হতে হবে। আর রয়েছে টার্ন দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্সেস অকেশনালি ইনক্লুডিং ডিটেলস হোয়েন ইট ইজ নেসেসারি টু কনভে দ্য মেইন আইডিয়া। এবং যতগুলো মেইন আইডিয়া থাকবে এগুলো আসলে আমরা ডিটেলস আলোচনা করে প্রয়োজনে শুধু মেইন আইডিয়াটাকে ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যে মেইন আইডিয়া সেটাই কনভে করতে হবে, সেটাই ধারণ করতে হবে, সেটাই লিখতে হবে। এরপরে আছে কম্বাইন দ্য সেন্টেন্সেস ইন্টু ওয়ান অর মোর প্যারাগ্রাফস, এবং সেন্টেন্সগুলোকে কিন্তু কম্বাইন করতে হবে একটা অথবা অধিক প্যারাগ্রাফে, হ্যাঁ, কম্বাইন করতে হবে, একত্রিত করতে হবে, ঠিক আছে। এরপরে ইউজ ট্রানজিশন ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড দ্য প্যারাগ্রাফ। এখন ট্রানজিশন ওয়ার্ডস অর্থাৎ কানেক্টরস কিন্তু আমাদের অবশ্যই বাক্যগুলোকে সংযুক্ত করার জন্য এবং প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য আমাদের ট্রানজিশন ওয়ার্ড অর্থাৎ কানেক্টরস ব্যবহার করতে হবে, হ্যাঁ। তাছাড়া কিন্তু আমরা বাক্য এবং প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করতে পারবো না। নাম্বার 7, প্রুভ রিড দ্য সামারি ফর পাংচুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট। এরপরে এটা প্রুফ রিডিং করতে হবে, অর্থাৎ আবারও চেক এবং রিচেক করতে হবে। কিসের জন্য? পাংচুয়েশন অর্থাৎ জ্যোতিচিহ্নের ব্যবহার কীরকম সঠিক হয়েছে কিনা, স্পেলিং বানান ভুল আছে কিনা, এবং বাক্য কাঠামো ঠিক আছে কিনা, এবং কন্টেন্ট মানে এটার যে লেখার তত্ত্বটা, মূল থিমটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু প্রুফ রিড করতে অর্থাৎ চেক করতে হবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সামারি লেখার যে নিয়মগুলো সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। যদি খুব সংক্ষেপে বলি তাহলে অবশ্যই প্রথমে বলবো হচ্ছে সামারি লিখতে গেলে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অর্থাৎ টপিক সেন্টেন্স লিখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 3 ভাগের 1 ভাগ লিখতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সে টেক্সটের বা পয়েমের বা গল্পের 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। অর্থাৎ যদি 30টি সেন্টেন্স থাকে 10টি সেন্টেন্সে লেখার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে একটা টেক্সটের মধ্যে, একটা পয়েমের মধ্যে বা একটা গল্পের মধ্যে অনেকগুলো মেইন আইডিয়া থাকবে। এই অনেকগুলো মেইন আইডিয়া আমরা লিখব এবং এই মেইন আইডিয়াগুলোকে একটির সাথে আরেকটি যুক্ত করার জন্য আমাদেরকে ট্রানজিশন ওয়ার্ডস অর্থাৎ কানেক্টরস ব্যবহার করে সামারি লিখতে হবে। এই হচ্ছে মোট কথা আর কি, গুরুত্বপূর্ণ কথা। তারপর তো চেক দিতে হবে কোনো সমস্যা আছে কিনা, বানান ভুল আছে কিনা, এগুলো ঠিক আছে। যেহেতু আমাদের কনভারসেশনটি আগের ভিডিওতে অর্থাৎ 7.3.3 ভিডিওতে মানে অ্যাক্টিভিটিতে আমি বিস্তারিত প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা মিনিং সহকারে আলোচনা করেছি, শুধুমাত্র আজকে আমি সেই কনভারসেশনের শুধু বাংলা
অনুবাদটা তোমাদের পড়ে শোনাবো, আর ইংলিশ সহ পুরো অনুবাদ শুনতে হলে তোমাদের পূর্বের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে শুরু করছি। রাত্রি এবং তার ভাই রেয়ানের মধ্যে কথোপকথন হচ্ছে। আমরা শুধু এখন বাংলা অনুবাদটি পড়ে নিচ্ছি। রাত্রি: ও হে, তুমি কি করছো? রায়ান: আমি কেবল ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করার চেষ্টা করছি, যা আমি নিম্নের বাক্যগুলোতে ব্যবহার করব। রাত্রি: ঠিক আছে, সমাধানটা কি? তুমি কিভাবে তা করার চেষ্টা করছো? রেয়ান: একটা লম্বা আলোচনার পরে আমি এবং আমার বন্ধু অবশেষে ক্রিয়ার বিভিন্ন রূপযুক্ত বাক্যগুলোকে কিছু সময় ধরে জোরে জোরে পড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, এবং অবশেষে যে ক্রিয়া রূপটি শুনতে ঠিক লাগে সেটিই সেই নির্ধারিত বাক্যের জন্য ক্রিয়ার সঠিক রূপ হবে। প্রিয় ভাই, তুমি আসলেই মেধাবী, কিন্তু তুমি জানো এই পদ্ধতি মোটেই কাজ করে না, বরং এটা তোমাকে বিপথে নিয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যে ক্রিয়া রূপটি একটা নির্দিষ্ট বাক্যে ব্যবহার করবে সেটা শিখে নেয়া। রায়ান: তা খুব কঠিন এবং সময় নষ্টকারী। রাত্রি: আসলে এটা বিপরীত। তুমি যেভাবে টিক দেওয়ার চেষ্টা করছো, উদাহরণস্বরূপ অ্যাটেন্ডিং বা অ্যাটেন্ড ক্লাসেস ইজ আ মাস্ট টু লার্ন বেটার, এই বাক্যের মধ্যে ক্রিয়ার কোন রূপটি সঠিক হবে? এটা কি অ্যাটেন্ডিং না অ্যাটেন্ড? রায়ান: আসলে আমি তা সিদ্ধান্ত নিতে পারি নাই। রাত্রি: এটা খুবই স্পষ্ট, কারণ জিরান্ট এবং পার্টিসিপল সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, অর্থাৎ তোমার কোনো ধারণা নেই। রায়ান: আমি এগুলোর নিয়ম শুনেছি, কিন্তু এগুলো সম্পর্কে খুব বেশি জানি না। রাত্রি: দেখো, জিরান্ট হলো এক ধরনের ভার্ব, এ রূপ যা মূল ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত থাকে। এটা একটা বাক্যে নাউনের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, পানি ছেটানো একটা মজার ব্যাপার, কারণ স্প্ল্যাশিং এর মূল ক্রিয়া হলো স্প্ল্যাশ, যার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, এবং এটা বাক্যে নাউনের মতো কাজ করে। রায়ান: ঠিক আছে, বাক্যের মধ্যে জিরান্ট চিহ্নিত করতে সহজ মনে হচ্ছে, কিন্তু পার্টিসিপল সম্পর্কে কি জানো? রাত্রি বলছে, আচ্ছা, পার্টিসিপলও ক্রিয়ার একটি রূপ। মাঝে মাঝে এটা আইএনজি দিয়ে শেষ হয় এবং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এবং মাঝে মাঝে এটা ইডি, ডি, টি, ইএন এবং এন দিয়ে শেষ হয়, এবং এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। চলো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলি। রায়ান বলছে, শুনতে ভালো লাগছে। রাত্রি: একটা প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের মধ্যে কন্টিনিউয়াস ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, এবং তুমি জানো একটা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। উদাহরণস্বরূপ, আমার একটা লেখার টেবিলের প্রয়োজন। এখানে ক্রিয়া আইএনজি দ্বারা শেষ হয়েছে এবং একটা বিশেষণ হিসাবে কাজ করে। এটা টেবিলের ধরনের বর্ণনা করছে। এখন
তুমি কি একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ দিতে পারো? এখন রায়ান বলছে, হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমি ক্রিকেট বা নৌকা বাইচের মতো উত্তেজনাময় খেলা পছন্দ করি। এখানে এক্সাইটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এটা খেলার ধরনকে বর্ণনা করছে। এখন রাত্রি কি বলছে? অসাধারণ, চলো আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে কথা বলি। আমি ইতিমধ্যে তোমাকে বলেছি যে এটা ক্রিয়ার একটি রূপ যা ইডি, ডি, টি, ইএন এবং এন দিয়ে শেষ হয়। এটাও বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উদাহরণস্বরূপ, তুমি বলতে পারো দূষিত পানি পান করো না। এখানে পলিউটেড হলো পাস্ট পার্টিসিপলের উদাহরণ, যা এটি পানির অবস্থাকে বর্ণনা করছে, তাই এগুলোকে পার্টিসিপলস বলা হয়। রেয়ান কি বলছে? আমি আমার উত্তর পেয়েছি, কিন্তু পরবর্তী বিষয়টি কি সম্পর্কে? রাত্রি বলছে, বাক্যের মধ্যে ক্রিয়ার সঠিক রূপ জানতে হলে তোমাকে ইনডিফিনিট সম্পর্কে এবং এটার ব্যবহার সম্পর্কে জানতে হবে। একটা ইনফিনিটিভ হলো মূল ক্রিয়ার রূপ এবং এটাতে বিভিন্ন কাজ থাকে। এছাড়াও অধিকাংশ ইনফিনিটিভ ভার্বসের পূর্বে টু বসাতে হয় বা টু বসিয়ে থাকি। মাঝে মাঝে যখন টু উজ্জ থাকে তখন এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। কিছু কিছু নির্দিষ্ট ভার্বের পরে, যেমন বিট, লেট, মেক, সি, হিয়ার, নিড, ডেয়ার, হেল্প এর পরে টু ব্যবহার হয় না। কিছু কিছু ভার্বের পরে, যেমন উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড অ্যান্ড মাস্টের পরে টু ব্যবহার হয় না। আজকের জন্য কি খুব বেশি বলে ফেলছি? রায়ান কি বলছে? সেটাই তো নয়, অর্থাৎ মোটেই তো নয়। আমি এটা উপভোগ করছি, দয়া করে চালিয়ে যাও। রাত্রি কি বলছে? মনে রাখবে, একটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ ইনফিনিটিভ মূল ক্রিয়া হতে পারে না। আমি আমার জন্মদিনের পার্টিতে সকল বস্তুকে জন্মদিনের আগে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি আমার জন্মদিনের পার্টিতে সকল বন্ধুকে দাওয়াত করতে চাই। এখানে ইনভাইট এর আগে টু ব্যবহার করা হয়েছে। এটা হলো অসমাপিকা ক্রিয়ার একটি উদাহরণ। অন্যদিকে, নতুন মেয়েটিকে নিজেকে পরিচিত হতে দাও। এখানে তুমি যদি ইন্ট্রোডিউসের আগে টু ব্যবহার করো তাহলে সেটা সঠিক হবে না। তাই এই বাক্যের মধ্যে ইন্ট্রোডিউস হলো একটা বেয়ার ইনফিনিটিভ ভার্ব। তুমি কি বুঝতে পেরেছ? রায়ান বলছে, যথেষ্ট বুঝতে পেরেছি। এখন ক্রিয়ার সঠিক রূপ নির্ণয় করতে আমি আত্মবিশ্বাস অনুভব করছি। এগুলো হলো বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহৃত জিরান্ট, পার্টিসিপলস এবং ইনফিনিটিভ। প্রিয় বোন, তোমাকে অশেষ ধন্যবাদ। রাত্রি কি বলবে? ঠিক আছে, তোমার জন্য সব সময় এরকম করে বোঝাবো। এখন আমরা কনভারসেশনটা পড়লাম, এর সামারিটা আমি লিখেছি, তোমরাও লেখার চেষ্টা করবে এবং এই সামারিটা অনেক বেশি তোমাদেরকে সাহায্য করবে। সামারিটা লেখা হয়েছে এভাবে, অর্থাৎ টপিক সেন্টেন্স
অথবা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা লিখেছে এভাবে, দ্য কনভারসেশন বিটুইন রাত্রি অ্যান্ড রায়ান ডিলস উইথ দ্য রুলস অফ ইংলিশ গ্রামার। অর্থাৎ রাত্রি এবং রায়ানের ভিতরে যে কথোপকথন এটা আসলে ইংলিশ গ্রামারের নিয়মটাকে আলোচনা করে। দে আর ডিসকাসিং দ্য ইউজ অফ ভার্ব ফর্মস ইন দ্য সেন্টেন্স। বাক্যের মধ্যে ভাবের সঠিক রূপ ব্যবহার করার জন্য তারা আলোচনা করছে। দিস ভার্ব ফর্মস আর পার্টিসিপলস, জিরান্ট অ্যান্ড ইনফিনিটিভ। এই ভার্ব ফর্মগুলো হলো পার্টিসিপল, জিরান্ট এবং ইনফিনিটিভ। অ্যাগেইন পার্টিসিপলস আর অফ টু কাইন্ডস। আবার পার্টিসিপল হচ্ছে দুই প্রকার, ওয়ান ইজ প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড দি আদার ইজ পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। থ্রু দেয়ার রিসিপ্রোকাল ডিসকাশন they are able to learn that present participle works as an adjective but gerund works as a noun in a specific sentences, though they both have the same verb pattern, namely ing in the base form of verb. এখানে বলা হচ্ছে যে তাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা জানতে সমর্থ হয় যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং জিরান্ট নির্দিষ্ট কিছু বাক্যের মধ্যে বা বিবৃতির মধ্যে জিরান্ট ব্যবহার করা হয়। পাস্ট পার্টিসিপল অলসো ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে পাস্ট পার্টিসিপল আছে সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দে বোথ ক্যান অলসো লার্ন ইনফিনিটিভ অ্যান্ড ইটস ইউজ। তারা উভয়ে আসলে ইনফিনিটিভ সম্পর্কে জানতে পারে এবং এটা ব্যবহার সম্পর্কে জানতে পারে। ইট ইজ অলসো দ্য বেস ফর্ম অফ আ ভার্ব, এবং এটি হচ্ছে আমাদের মূল ভার্ব যেটা, হ্যাঁ। অ্যান্ড ইট হ্যাজ ডিফারেন্ট ফাংশনস, এবং এটার বিভিন্ন কাজ রয়েছে। উই রাইট টু বিফোর দ্য বেস ফর্ম অফ দ্য মোস্ট ইনফিনিটিভ ভার্বস, অর্থাৎ অধিকাংশ ইনফিনিটিভ ভার্বের পূর্বে আমরা টু ব্যবহার করে থাকি। হোয়েন টু ইজ ড্রপড, যখন টু থাকে না, ইটস কল্ড আ বেয়ার ইনফিনিটিভ, তখন এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সামারি কীভাবে লিখতে হয় এটা বুঝতে পেরেছ, আর ডেসক্রিপশন বক্স থেকে এই পুরো ফাইলটি ডাউনলোড করে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।